আশা করি তোমরা সকলেই ভালো আছো। রিকারশনের প্রথম ভিডিওতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। সো রিকারশন জিনিসটা কি? প্রথমেই যদি একটু আমাদের প্রিভিয়াস আইডিয়া দিয়ে আমরা আগাইতে চাই, আমরা কোনো রিপিটেটিভ কাজ করার জন্য সবসময় কিন্তু লুপ ইউজ করতাম, তাই না? যে আমরা ফর লুপ জানি বা হোয়াইল লুপ জানি, এই দুটোর ভিতরে যে কোনো একটা ইউজ করতাম। এখন এই রিপিটেটিভ কাজ করার জন্য আমাদের কিন্তু আর একটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের রিকারশন। সো রিকারশনের ডেফিনেশনটা যদি প্রথমে আমি একটু পড়ি, দ্য প্রসেস ইন হুইচ এ ফাংশন কলস ইটসেলফ ডিরেক্টলি অর ইনডিরেক্টলি ইজ কল্ড রিকারশন অ্যান্ড দ্য কোরেসপন্ডিং ফাংশন ইজ কল্ড এ রিকারসিভ ফাংশন। তাহলে এই জিনিসটা যদি আমি রিয়েল লাইফে চিন্তা করি, তুমি যদি তোমার নিজের নামই বারবার করে ডাক দাও, তাহলে কি তুমিই সাড়া দিবা না? সো রিকারশনটাও এরকম একটা ফাংশন, সেটা যদি নিজেকেই ডিরেক্টলি অথবা ইনডিরেক্টলি কল করে, তখন সেটাকে কিন্তু আমরা রিকারশন বলে থাকি। আমরা একটা এক্সাম্পল দেখব, এক্সাম্পলটা দেখলে তখন হয়তো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তার আগে রিকারশনের দুইটা জিনিস থাকে, ওইটা একটু আমি বলে নিই। সো রিকারশনের সবসময় আমরা মনে রাখবো, একটা থাকবে বেস কেস আর একটা থাকবে রিকারসিভ কেস। আমি তোমাদেরকে একটা সিনারিও দিই। তোমরা দুইজন ফ্রেন্ড তোমাদেরকে আমি বললাম কি যে ভাইয়া আমাকে তুমি 6টা আইসক্রিম এনে দাও। তোমাদের দুজনকে আমি বললাম, বাট তোমাদেরকে একটা রুল দেওয়া আছে যে তোমরা কেউই একটা আইসক্রিমের বেশি কিনতে পারবা না। সো আমি যদি বললাম যে এই ব্যক্তিটা হলো আমি তোমাদেরকে বললাম কি যে আমাকে 6টা আইসক্রিম এনে দাও। এখন তুমি কি করলে? মানে আমি এখন বি এবং সিকে বলতেছি তোমরা আমাকে 6টা আইসক্রিম এনে দাও। সো বি বলতেছে আচ্ছা ভাই আমি 3টার ব্যবস্থা করতেছি, সি বলতেছে আচ্ছা ভাই আমি 3টার ব্যবস্থা করতেছি। এবার বি তো বলতেছে ভাই আমি তো দোকান থেকে একটার বেশি কিনতে পারবো না, তাহলে কি করি? তাহলে ও এবার ওর ফ্রেন্ড ডি এবং ই এর কাছে যাচ্ছে, গিয়ে বলতেছে ভাই আমার তো 3টা আইসক্রিম দরকার, তোরা দেখ তো কিছু করতে পারিস কিনা। তখন ই বলতেছে আচ্ছা ভাই আমি তো একটা কিনতে পারবো, তো আমি একটা কিনে তোমাকে দিয়ে যাবো নি। এবং ডি বলতেছে আচ্ছা আমি দুটোর দায়িত্ব নিচ্ছি। তো ডি এবার ওর আরও দুইজন ফ্রেন্ডের কাছে গেল। সো ও গেল এফ এবং জি এর কাছে, এবং এফ এবং জি বলতেছে আচ্ছা ভাই আমরা তো একটা একটা করে কিনে আপনাকে দিতেই পারি। ঠিক আছে, তাহলে এফ দিল একটা এবং জি দিল একটা। সো তখন কিন্তু ডি দুটো আইসক্রিম পেয়ে গেল এবং ই একটা আইসক্রিম দিচ্ছে। তাহলে এই ডি এবং ই এর থেকে দুটো এবং একটা আইসক্রিম নিয়ে বি এর কাছে এখন 3টা আইসক্রিম হয়ে গেল। সেমভাবে সি একই কাজ করতেছে। সি আবার ধরো কোনো একটা দুইজন ফ্রেন্ডের কাছে গেল এবং তাদের থেকে একজনকে দুটোর দায়িত্ব দিল, একজনকে একটার দায়িত্ব দিল। এই দুটোর দায়িত্ব যে নিয়েছিল সে আবার আর দুইজন ফ্রেন্ডকে দিয়ে একটা একটা করে আইসক্রিম আনালো এবং তারা এই আইসক্রিমের যে আইসক্রিমটা রিটার্ন করলো। সো এখান থেকে আমরা দুটো পেলাম, এখান থেকে একটা পেলাম, এবং পরে এই দুটো কম্বাইন করে সি এর কাছে 3টা আসলো। এবং ফাইনালি আমাদের এই 3টা এবং এই 3টা কম্বাইন করে আমার কাছে এখন 6টা আইসক্রিম আছে। সো আমাদের প্রথমে উদ্দেশ্য ছিল 6টা আইসক্রিম ম্যানেজ করা, বাট আমাদের রুল ছিল আমরা কেউই একটা আইসক্রিমের বেশি দোকান থেকে কিনতে পারবো না। তাহলে এই যে একটা আইসক্রিম কেনার ব্যাপারটা, এইটা ছিল আমাদের বেস কেস। আর আমি কি করছিলাম, প্রত্যেকবার দেখো তো যখন আমাদের 6টা আইসক্রিম দরকার ছিল, আমি প্রথমে 6টা আইসক্রিমকে 3 করে ভাগ করলাম, আবার এই 3টা আইসক্রিমকে একবার 2টা এবং একবার একটাতে ভাগ করলাম। এরপর এই 2টা আইসক্রিমকে আমি আবার একটাতে ভাগ করলাম। তার মানে আমরা কি করতেছি, একটা বড় কাজ ছিল, সেই বড় কাজকে একটা ছোট কাজে ভেঙে নিলাম যেটা সলভেবল। তার মানে আমরা 6টা আইসক্রিম তো কিনতে পারবো না, বাট আমরা জানি একটা আইসক্রিম আমরা কিনতে পারবো। সো আমরা কী করতেছি, একটা বড় সমস্যাকে ভেঙে একটা ছোট সমস্যায় কনভার্ট করলাম। এবং ছোট সমস্যাটা আমরা কিন্তু অনেকগুলো ছোট সমস্যাকে যদি জোড়া দিই, তাহলে কিন্তু আমরা শেষমেশ এই সব ছোট সমস্যাগুলোকে সমাধান করে আমরা বড় সমস্যার সমাধান করতে পারবো। আমাদের রিকারশনের আইডিয়াটাও এরকম যে আমরা
বড় সমস্যা, মানে আমরা 6টা আইসক্রিম তো কিনতে পারছি না, বাট একটা আইসক্রিম কিনবো এবং সবগুলোকে জোড়া লাগিয়ে আমরা ফাইনালি 6টা আইসক্রিম বানাবো। এবং এই যে একটা করে আইসক্রিম কিনতে পারলাম, এইটা ছিল আমাদের বেস কেস। আর এই যে রিকারসিভ কেস, সেটা কোনটা? এই যে আমাদের বড় সমস্যাকে ভেঙে যদি যখন আমরা ওইটাকে একটা ছোট সমস্যায় কনভার্ট করব, সেটাকে বলবো আমরা রিকারসিভ কেস। তাহলে এখান থেকে আমরা কি আইডিয়া বুঝলাম? আমাদের রিকারশনের ডেফিনেশন কি ছিল? যখন একটা ফাংশন নিজেকেই বারবার কল করে তখন সেটাকে আমরা রিকারশন বলি। এবার যদি আমি তোমাদেরকে একটা ফাংশন লিখে দেখাতে চাই, তাহলে এইভাবে চিন্তা করো যে তোমাকে আমি বলছি যে আমাকে তুমি 1 থেকে 3, 1 2, আমি n = 3, সো আমি বললাম 1 থেকে আমাকে n পর্যন্ত সাম বের করে দাও, ঠিক আছে? সো তুমি কি করতে পারো? এই 3 তো তোমার কাছে আছে, রাইট? সো তুমি এমন করতে পারো না, তুমি n এর ভ্যালু এক এক করে কমাবা, কমিয়ে যে ভ্যালুটা পাবা সেটাকে যোগ করে দিবা। তার মানে আমি কি বলতেছি, তুমি n এর ভ্যালু জানো এবং আমি বলছি তোমাকে 1 থেকে n পর্যন্ত তুমি যোগ করবা। সো তুমি কি করতেছো, এই n এর সঙ্গে, n এখন আমাদের 3 আছে, n এর সঙ্গে যোগ করতেছো n - 1, এরপরে n - 2, এইভাবে যতক্ষণ না পর্যন্ত তুমি n - n করতেছো, তার মানে যতক্ষণ পর্যন্ত 0 না পাচ্ছ, তার আগ পর্যন্ত কিন্তু তুমি এইগুলোর সাম করতেছো, রাইট? তার মানে এখানে তোমার 2, এখানে তোমার 1 এবং এইখানে গিয়ে তুমি কিন্তু থেমে যাচ্ছ, রাইট? সো এই যে যেখানে গিয়ে তুমি থেমে গেলে, এইটাই হচ্ছে আমাদের বেস কেস। আর এই n এর সঙ্গে প্রত্যেকবার তুমি দেখো তো, এখানে তুমি আলটিমেটলি কী করতেছো, n এর সঙ্গে প্রত্যেকবার 1 করে মাইনাস করতেছো না? তার মানে আমি ধরলাম এইটা এই লেভেলের জন্য, আমি যদি এইখানে আবার একটু লিখি যে এইটা যদি আমাদের 1 নাম্বার লেভেল হয়, সেখানে n হচ্ছে আমাদের 3, তাই না? এবার যদি 2 নাম্বার লেভেলের কথা চিন্তা করি, এখন আমাদের n এর সঙ্গে যদি আমি 1 বিয়োগ করি, তাহলে আমাদের ভ্যালু আসতেছে 2। আবার এই পুরোটাকে যদি আমি একটু আমাদের পরবর্তী n চিন্তা করি, এইটা আমরা তাহলে কি করতেছি, এই পরবর্তী n এর সঙ্গে আমরা আবার 1 বিয়োগ করতেছি। তার মানে আমরা কি করতেছি, আমরা প্রত্যেকবার nটাকে আপডেট করে তার সঙ্গে 1 বিয়োগ করতেছি। এই 1 বিয়োগ করাটা আমাদের রিকারসিভ কেস। আর কখন থামবো, সেটা হচ্ছে আমাদের বেস কেস। মানে কখন আমাদের এই বিয়োগ করা থামাই দিতে হবে, দুনিয়ায় তো একটা না একটা সময় গিয়ে আমাদের থামতে হয়, সেটাই হচ্ছে আমাদের বেস কেস। আর যতক্ষণ পর্যন্ত থামতেছি না, ততক্ষণ পর্যন্ত কিছু একটা কাজ করতেছি, সেটাই আমাদের রিকারসিভ কেস। এই দুটো জিনিস আমরা বুঝলাম। সো এই যে প্রবলেমটা, এটা যদি আমি একটা ফাংশনের মতো করে লিখতে চাই, আমি কি বলছিলাম যে এখন যখন একটা ফাংশন নিজেকেই নিজে কল করে, তো সেটা যদি আমরা লিখতে চাই, আমরা ধরো একটা ক্লাস মেথড ডিজাইন করতে পারি। সো আমি যদি এখানে লিখি পাবলিক, আমাদের ক্লাস মেথডের জন্য স্ট্যাটিক কিওয়ার্ডটা ইউজ করব, স্ট্যাটিক আমাদের সাম করতে চাচ্ছি। সো সাম করে তো কিছু একটা ভ্যালু রিটার্ন করতে হয়, তাই না? সো int সাম, এবং প্যারামিটার হিসাবে আমরা ইউজার থেকে n নিয়ে নিলাম, ঠিক আছে? এইবার আমরা কি করতেছিলাম, আমি n এর ভ্যালু প্রত্যেকবার 1 1 করে কমাচ্ছিলাম, রাইট? সো আমি এইখানে কি করছিলাম, এই লাইনটা জাস্ট দেখো, এই দুটো লাইন, যে n এর সঙ্গে n - 1 বিয়োগ যোগ করতেছিলাম, রাইট? আবার এইটার সঙ্গে কি করতেছিলাম, n এর সঙ্গে n - 1 করতেছিলাম। তার মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো, যদি আমাদের n হয় n - 1, আমাদের এইটার n - 1 হবে কিন্তু n - 1 - 1, এটাই কিন্তু আমরা এই লাইনটাই করছি, রাইট? সো এখানে একটু লিখি যে আমরা কি করতেছিলাম, n এর সঙ্গে n - 1টাকে যোগ করতেছিলাম। সো এই যে n - 1টা আমরা যোগ করলাম, আমরা এই কাজটা কি বারবার করে করতেছি না? সো এইখানে কি করতেছি, আমরা এই n এর সঙ্গে n - 1 টু 1 পর্যন্ত এর যে সাম আছে, সেইটার সঙ্গেই তো n এর যোগ করতেছি, রাইট? সো এখন যদি আমি একটু এইখানে মুছে দিই, দেখো আমাদের যদি আমি কি বলছিলাম, ফাংশনের ভেতর থেকে ফাংশনকে কল করব, বা মেথডের ভেতর থেকে মেথডকে কল করব। সো এই n এর সঙ্গে
যদি আবার আমি n প্লাস সাম অফ n মাইনাস ওয়ান কল করি, তাহলে কি আমরা এই ফাংশন বা মেথডের ভেতর থেকেই এই মেথডকে আবার কল করতেছি না? সো এই যে মেথডের ভেতর থেকে মেথডকে আবার কল করলাম, এইটাই কিন্তু আমাদের সেই রিকার্সিভ কেস। ঠিক আছে, এবার আমাদের তো কিছু একটা রিটার্ন করতে হবে। সো এই যে ভ্যালুটা যোগ করলাম, এখানে তো একটা ফাইনাল ভ্যালু আমরা পাবো, তাই না? সো এইটাই আমরা রিটার্ন করে দিব। ঠিক আছে, এইটা আমরা রিটার্ন করে দিলাম। এখন আমাদের কখন থামতে হবে? আমাদের n এর ভ্যালু যখন 0 ইকুয়াল হয়ে যাবে তখনই আমাদের থেমে যেতে হবে না, সেটাই বলছিলাম না? সো এইখানে যদি আমি ভেতরে একটা কন্ডিশন দিই যে ইফ আমাদের n যখন 0 ইকুয়াল হয়ে যাচ্ছে, তখন কি আমরা এখান থেকে রিটার্ন করে দিতে পারি না যে রিটার্ন 0? কারণ 0 তো আর আমাদের যোগ করে লাভ নাই। আমরা এইখানে যখন 1 হয়ে যাচ্ছে তখনও কিন্তু মানে বেস কেস ডিজাইন করতে পারি যে n যখন 1 হয়ে যাবে তখন আমরা 1 রিটার্ন করব। সো এই জিনিসটা কীভাবে কাজ করতেছে আসো একটু দেখি। ধরো তো আমি একটু বড় ভ্যালু নিই, n = 4 নিলাম ধরো বোঝার সুবিধার্থে। সো এখন আমাদের এই লাইন থেকে কল হচ্ছে রিটার্ন 4 প্লাস সাম অফ 4 মাইনাস 1। তার মানে এখানে আলটিমেটলি কী পাইলো? সাম অফ 3 নিয়ে কল হলো। এরপর এই লাইন থেকে আবার তোমাকে এই যে এই অংশটা কি আবার এই লাইনটা কল করতেছে না? সো এখন আমাদের নতুন এনকে 3, তাহলে 3 এর সাথে আমাদের এখন সাম অফ 3 মাইনাস 1 হবে না? তাহলে এখন এটা কি হয়ে যাচ্ছে? সাম অফ 2। এটা আমাদের n ডাবল প্রাইম ধরলাম। আবার এই যে সামটা এটা কল করতেছে 2 প্লাস সাম অফ 2 মাইনাস 1। তার মানে আমাদের এই অংশটা কি? সাম অফ 1। আবার এই যে অংশটা এ কল করতেছে কি? যে 1 প্লাস সাম অফ 1 মাইনাস 1, দ্যাট মিনস 0। সো এই যে এই অংশটুকু কিন্তু আমাদের সেই বেস কেসটা। এইটা যখন কল হলো n এর ভ্যালু এখন 0, সো তখন ও কিন্তু এই 0 রিটার্ন করে দিল। সো এইটুকু এখন মুছে গিয়ে এখানে কিন্তু আমাদের 0 চলে আসছে। এবার দেখো তো এইটুক পুরো যদি সাম হয় তাহলে কত পাচ্ছি আমরা? 1। এবং এইটুক জায়গা রিপ্লেস হয়ে তখন 1 চলে আসলো। এবার এই 2 এর সঙ্গে 1 যোগ হয়ে আমাদের ভ্যালু আসলো 3। এবার দেখো তো এই 3টা কোথায় গেল? এই 3টা কি আমাদের এইখানে রিপ্লেস হয়ে যাবে না? এই পুরোটুকু অংশ। সো 3 হয়ে গেল। এবার এই 3 এর সঙ্গে এই 3 যোগ হয়ে আমরা পেলাম 6। এবার দেখো তো এই 6টা আমাদের এই অংশটুকু রিপ্লেস করে এখানে বসে যাবে। সো 4 প্লাস 6 এটা যোগ করলে ফাইনালি আমরা 10 পাচ্ছি। সো এইবার যদি আমি এখানে লিখি 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, কত আসে যোগ করলে? আমাদের 10ই আসতেছে, রাইট? সো রিকারশনে কীভাবে এই জিনিসটা হলো আশা করি তোমরা বুঝতে পারছো। আমরা রিকারশনের বেসিক দেখলাম যে আমাদের যখন একটা ফাংশন বা মেথড যখন নিজেকেই ডিরেক্টলি অথবা ইনডাইরেক্টলি কল করে নিজের ভেতর থেকে অথবা বাইরে থেকে, তখন সেটাকে আমরা রিকারশন বলি। রিকারশনের দুটো কেস, একটা হচ্ছে বেস কেস আর একটা হচ্ছে রিকারসিভ কেস। বেস কেস কোনটা? যেটার সমাধান আমাদের কাছে আছে সেইটা আমাদের বেস কেস, আর যেটা আমরা একটা বড় সমস্যাকে ভেঙে একটা ছোট সমস্যা তৈরি করতেছি সেটাই হচ্ছে আমাদের রিকারসিভ কেস। হোপফুলি রিকারশনের আইডিয়াটা কীভাবে কাজ করে তোমরা বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা রিকারশন ইউজ করে কোনো একটা প্রবলেম সলভিং দেখব। ভালো থাকো সবাই।